এখান থেকে এরপরে নেক্সট আসছি রুলস টু ফাইন্ড আউট অ্যান অ্যাসিম্পটোট, ঠিক আছে, রুলস টু ফাইন্ড আউট অ্যান অ্যাসিম্পটোট of an nth degree equation, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা nth ডিগ্রি ইকুয়েশনের আমরা অ্যাসিম্পটোটটা কিভাবে বার করব, ঠিক আছে, সেই বার করার রুল বা নিয়মটা এখানে দেখ থরলি ডিসকাস করব। মনে কর সাপোজ উদাহরণ হিসাবে বলছি, রুলটা বলার আগে মনে কর তোকে এরকম একটা ইকুয়েশন দিল, এক্স স্কোয়ার মাইনাস 5xy, বড় সড়ো ইকুয়েশনই দিয়েছে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মনে কর দিল 3x প্লাস 2y প্লাস মনে কর 5 = 0, ঠিক আছে, এরকম একটা তোকে ইকুয়েশন দিয়েছে এবং ইকুয়েশনটা দেখি বুঝতে পারছিস 2 ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে। এবার তোকে যদি মনে কর বলে এখান থেকে যে ফাইন্ড দ্য অ্যাসিম্পটোট অফ দ্য গিভেন কার্ভ, তাহলে তোর মানে কিভাবে সেটা করবি বা কিভাবে অ্যাপ্রোচটা করবি। না দেখ এইখানে এই রুলটা লাগানোর জন্য তোকে প্রথমেই যেটা দেখতে হবে যে ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রি কত। ভালো করে শুনবি কথাগুলো কি বলছি। প্রথমেই যেটা দেখতে হবে ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রিটা তোকে দেখতে হবে। এখানে যেমন হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 2, এবার হাইয়েস্ট ডিগ্রি দেখার পর তোকে দেখে নিতে হবে যেটা হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে, সাপোজ মনে কর যদি হাইয়েস্ট ডিগ্রি 4 হতো, তাহলে তখন দেখে নিতে হবে x⁴ ইকুয়েশনে প্রেজেন্ট আছে কিনা, এবং তার সাথে দেখে নিতে হবে y⁴টাও প্রেজেন্ট আছে কিনা। এবার মনে কর বা যদি সাপোজ ডিগ্রিটা 3 বা 5 যদি হতো, ঠিক আছে, 3 হলে তখন তোকে দেখতে হবে x³ y³ আছে কিনা, 5 হলে x⁵ y⁵ আছে কিনা তোকে দেখে নিতে হবে। এবার মনে কর সাপোজ আমি ধরে নিলাম যে হাইয়েস্ট ডিগ্রি যেটা, ঠিক আছে, x⁴টাও প্রেজেন্ট রয়েছে গিভেন ইকুয়েশনে, আর y⁴টাও মনে কর গিভেন ইকুয়েশনে প্রেজেন্ট রয়েছে। এবার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, সেক্ষেত্রে বলতে পারবো ওই গিভেন যে ইকুয়েশনটা বা কার্ভের যে সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে, সেই কার্ভের ইকুয়েশনটা বা কার্ভের সমীকরণটা কোনো হরাইজন্টাল বা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট থাকবে না। কি বললাম কথাটা আবার বলছি, না যখন কোনো ইকুয়েশনের হাইয়েস্ট ডিগ্রি যা হবে, ঠিক আছে, যে গিভেন ইকুয়েশন কার্ভের যে গিভেন কার্ভটা দেওয়া থাকবে তার হাইয়েস্ট ডিগ্রি যা হবে, ঠিক আছে, সেই অনুযায়ী যদি x⁴n বা y⁴n যদি প্রেজেন্ট থাকে ইকুয়েশনটাতে, তাহলে বলতে পারবো কি না, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো দেয়ার আর নো অ্যাসিম্পটোটস আইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস অর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তার মানে কি না, এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো অ্যাসিম্পটোট না থাকে, ভালো করে শুনবি কি বলছি, এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো অ্যাসিম্পটোট না থাকে, তার মানে মানে কি হবে সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস তো এটা, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিম্পটোট না থাকা মানে কি হচ্ছে, মানে কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটোট থাকছে না। একই রকম ভাবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো অ্যাসিম্পটোট না পাওয়া যায়, অ্যাসিম্পটোট ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো স্ট্রেট লাইন অ্যাসিম্পটোট বা স্ট্রেট লাইন যদি না পাওয়া যায়, তার মানে সেক্ষেত্রে কি হবে, কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট থাকছে না। এবং তার কন্ডিশন হচ্ছে কি না, এই দুটো টার্মকে হাইয়েস্ট ডিগ্রি যেটা হবে, ঠিক আছে, সেই দুটো টার্মকে কিন্তু গিভেন ইকুয়েশনে প্রেজেন্ট থাকতে হবে। এবার যদি এমনটা না হয়, অর্থাৎ মনে কর সাপোজ একটা উদাহরণ হিসাবে বলছি, মনে কর এইখানেতে ইকুয়েশনটাতে হাইয়েস্ট ডিগ্রি মনে কর 3, ঠিক আছে, এবার তাহলে তোকে কি দেখতে হবে না, তাহলে তোকে দেখতে হবে যে x³ প্রেজেন্ট আছে কিনা। মনে কর এখানে x³ প্রেজেন্ট আছে, কিন্তু খেয়াল করে দেখ ইকুয়েশনটাতে y এর মানে y³ কিন্তু দেখ অ্যাবসেন্ট রয়েছে। তাহলে প্রশ্ন আসছে সেক্ষেত্রে কি হবে না, দেখ সেক্ষেত্রে ওই যে দেখবি তোদের পিডিএফ এর রুল যেটা বলা হয়েছে যে বা যে কথাগুলো বলছি সেই জিনিসগুলো লেখা আছে, দেখবি রুল 2, ঠিক আছে, আর রুল 3। রুল 2 এবং রুল 3তে দেখবি বলা হয়েছে যে রুল 2তে দেখ প্রথমে বলা হয়েছে যে ইফ দ্য ডিগ্রি অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ n অ্যান্ড x⁴n ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ ডিগ্রিটা যদি গিভেন ইকুয়েশনে n হয় এবং x⁴nটা যদি অ্যাবসেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই কোএফিসিয়েন্ট অফ x⁴n - 1 = 0। ঠিক একই রকম ভাবে
রুল থ্রিতে কি বলা হচ্ছে না, যদি ডিগ্রি অফ দ্য ইকুয়েশনটা এন হয় এবং ওয়াই টু দি পাওয়ার এনটা যদি অ্যাবসেন্ট হয়, খেয়াল করে দেখ এখানে এক্স কিউবটা কিন্তু প্রেজেন্ট আছে, ডিগ্রি অফ দ্য ইকুয়েশন কত, এই ইকুয়েশনটা ডিগ্রি কিন্তু 3, কিন্তু দেখ এক্স কিউব প্রেজেন্ট রয়েছে কিন্তু আমাদের ওয়াই কিউবটা দেখ প্রেজেন্ট নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে রুল থ্রি তখন কি বলছে ওইখানে না, রুল থ্রি বলছে ইফ দ্য ডিগ্রি অফ দ্য ইকুয়েশন ইজ এন বাট ওয়াই টু দি পাওয়ার এন ইজ অ্যাবসেন্ট দেন অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইজ গিভেন বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 0। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারবো না, সেখান থেকে দেখ বলতে পারবো যেহেতু ওয়াই কিউবটা আমাদের অ্যাবসেন্ট, তাহলে অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে সেই অ্যাসিম্পটোটটা কি অ্যাসিম্পটোট হবে, অবভিয়াসলি ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ওয়াই অ্যাক্সিসে প্যারালাল কোনো স্ট্রেট লাইন মানে কি, সেটা কি ভার্টিক্যাল লাইন। তো তাহলে সেই ভার্টিক্যাল অ্যাসিম্পটোটটা তোর কি পেয়ে যাবো, তার ইকুয়েশনটা কি হবে না, তার ইকুয়েশনটা হয়ে যাবে কোইফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান 0। তার মানে এখানে কত হবে না, কোইফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 0, যেহেতু ওয়াই কিউবটা অ্যাবসেন্ট। এবার মনে কর কোনো অঙ্কেতে সাপোজ ওয়াই স্কোয়ারটাও থাকলো না, ওয়াই কিউব তো নেই, ওয়াই স্কোয়ারও নেই মনে কর, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তখন অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইজ গিভেন বাই, এরপরে মানে একটা একটা করে ঘাত কমবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এনটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে কোএফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 0। এবার মনে করো ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাও যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি লিখবো না, সেক্ষেত্রে তখন অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কি হবে না, কোএফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস টু ইজ ইকাল টু 0। এবার মনে কর যদি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস টুটাও না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কি হবে না, কোএফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইজ ইকাল টু 0। একটা না একটা থাকবে, এমনটা নয় যে সবকটাই অ্যাবসেন্ট থাকবে। তাহলে আমরা কি পেলাম, এবং ঠিক একই রকম ভাবে যদি মনে কর এইখানে দে সাপোজ ইকুয়েশনটা যদি মনে কর এক্স স্কোয়ার দেওয়া থাকতো আর এইটা যদি মনে কর ওয়াই কিউব থাকতো, যদি থাকতেই পারে এরকম ইকুয়েশন, তাহলে সেক্ষেত্রে দেখ ডিগ্রি অফ দ্য ইকুয়েশন কি হচ্ছে 3 হচ্ছে, ওয়াই কিউবটা প্রেজেন্ট রয়েছে, তার মানে ওয়াই কিউব প্রেজেন্ট থাকা মানে কি বলতে পারবো না, দেয়ার আর নো অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। কিন্তু আমাদের দেখ এক্স কিউবটা এই ইকুয়েশনে দেখ অ্যাবসেন্ট রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, সেক্ষেত্রে বলতে পারবো অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল অ্যাসিম্পটোট কি হবে না, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার সমান 0। এবার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যা থাকবে ওখান থেকে ওইটা সমান 0 করে দিতে হবে। এবার প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে সেটা বুঝতেই পারছিস হরাইজন্টাল অ্যাসিম্পটোট হবে, এবং সেই হরাইজন্টাল অ্যাসিম্পটোটটা এবার ওখান থেকে কোএফিসিয়েন্টটাকে 0 করে দিলে যেটা পাবি সেটাই হয়ে যাবে একটা অ্যাসিম্পটোট। তাহলে তোদের প্রথম কাজ হবে কি না, এই যে রুলটা এখানে যেটা বলছি, ঠিক আছে, এনের ডিগ্রি ইকুয়েশন মানে যে ইকুয়েশনগুলো দেখবি এক্স ওয়াই এরকম ইনভলভ রয়েছে, ঠিক আছে, এর থেকেও কিন্তু বড় বড় ডিগ্রি, অনেক বড় বড় ডিগ্রি ইকুয়েশন তোদের এক্সারসাইজের অঙ্কিতে রয়েছে, দেখবি 5 ডিগ্রি 6 ডিগ্রি কার্ভেরও অ্যাসিম্পটোট তোকে বার করতে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোর প্রথম কাজ হবে কি দেখা না, প্রথম কাজ হবে দেখা ইকুয়েশনটার ডিগ্রিটা কত, এক্স বা ওয়াই এর মাথায় হাইয়েস্ট পাওয়ারটা কি আছে সেটা তোকে দেখতে হবে, হাইয়েস্ট পাওয়ার যেটা থাকবে সেটাই হবে ডিগ্রিটা। এবার অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী তোকে দেখতে হবে যে ওই মনে কর হাইয়েস্ট ডিগ্রি যদি 6 হয় সাপোজ, উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে এক্স টু দি পাওয়ার 6 এবং ওয়াই টু দি পাওয়ার 6 প্রেজেন্ট আছে কিনা, প্রেজেন্ট থাকলে মিটে গেল, ঠিক আছে, দেয়ার আর নো অ্যাসিম্পটোটস আইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস অর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। কিন্তু যদি না প্রেজেন্ট থাকে তখন তোকে দেখতে হবে কি না, তখন যেটা করতে হবে সাপোজ মনে কর এক্স টু দি পাওয়ার 6টা যদি প্রেজেন্ট না থাকে তাহলে অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস কি হবে না, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 5 সমান 0। এক্স টু দি পাওয়ার 5ও যদি না থাকে তাহলে তখন কি হবে, অ্যাসিম্পটোট প্যারালাল টু এক্স অ্যাক্সিস কি হবে না, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 4 সমান 0। এক্স টু দি পাওয়ার 4ও না থাকলে তার থেকে আবার এক ঘাতটা আরেকবার কমাতে হবে, মানে কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব সমান 0। একই রকম ভাবে ওটা ওয়াই এর জন্য প্রযোজ্য হবে। ওয়াই টু দি পাওয়ার 6টা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাসিম্পটোট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে কোএফিসিয়েন্ট অফ ওয়াই টু দি পাওয়ার 5 সমান 0। আশা করি 2 আর 3 নাম্বার রুলটা যেটা বলেছে সেটা বোঝা গেছে। রুল 2 এবং রুল 3 কিন্তু প্রথমেই আগে দেখে নিতে হবে কোনো ইকুয়েশনে, ঠিক আছে। এবার দেখ রুল 1টা কি বলেছে, ওখানে রুল 1-এ কি লেখা আছে না, দেখ রুল 1-এ বলেছে প্রথমেই আমরা একটা nth ডিগ্রি ইকুয়েশন কনসিডার করছি, ভালো করে খেয়াল করবি, এবং সেই ইকুয়েশনটাকে নিচ্ছি আমরা
phi n xy plus phi n minus 1 x comma y plus phi n minus 2 x comma y plus ডট ডট দিয়ে সমান 0 লিখলাম। ঠিক আছে, এটা একটা nth ডিগ্রি ইকুয়েশন আমরা কনসিডার করলাম। যেখানে কি বলবো না, যেখানে আমরা বলছি দেখ হোয়ার phi n x comma y এটা ডিনোট করছে, ডিনোটস দ্য nth ডিগ্রি টার্ম। ঠিক আছে, ডিনোটস দ্য nth ডিগ্রি টার্ম। কার nth ডিগ্রি টার্মটা কার না, nth ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন, যে গিভেন ইকুয়েশনটা তোর অ্যাসিম্পটোট বার করতে দেবে, nth ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। আচ্ছা, এবার দেখ কি বলছে, phi n xy denotes the nth degree term of the given equation respectively। বুঝতেই পারছিস phi n minus 1 টা কি ডিনোট করবে না, denotes the n minus 1 th degree term of the given equation। বাকিগুলো সেই অনুযায়ী হবে, সাফিক্সে যেগুলো দেওয়া আছে সেগুলো ইন্ডিকেট করছে অত ডিগ্রি টার্মগুলো। আচ্ছা, এবার আমরা ধরে নেব যে y is equal to mx plus c, let y is equal to mx plus c be an asymptote, be an asymptote, ঠিক আছে, be an asymptote of the given curve, of the given curve। এবার দেখ তাহলে সেক্ষেত্রে y is equal to mx plus c যদি অ্যাসিম্পটোট ধরে নিই আমরা, তাহলে বুঝতেই পারছিস এখান থেকে আমাদের দরকার কি কি না, আমাদের দরকার হচ্ছে m এর ভ্যালুটা দরকার আর c এর মানটা দরকার। যেহেতু দেখ অ্যাসিম্পটোট ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন, সেই জন্য দেখ আমরা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশনই ধরেছি দেখ অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা। তো যাই হোক, এখানে দেখ যেহেতু আমাদের এম এর মান দরকার এবং সি এর মান দরকার, ঠিক আছে, এম আর সি যখনই পেয়ে যাব তখনই আমরা অ্যাসিম্পটোটের ইকুয়েশনও ওখান থেকে খুব সহজে বার করে নিতে পারবো এম আর সি এর ভ্যালুটা বসিয়ে। আচ্ছা, এবার দেখ কি বলছে না, এখান থেকে আমরা যদি প্রথমে আমরা ডিটারমাইন করে দেবো যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, সেই গিভেন ইকুয়েশনটা থেকে phi n xy phi n minus 1 xy এই টার্মগুলোকে প্রথমে আগে ডিটারমাইন করে নিতে হবে। phi n minus 2 xy, ঠিক আছে, ডট ডট দিয়ে এরকম যা থাকবে সেই টার্মগুলো কিন্তু তোকে প্রথমেই ডিটারমাইন করে নিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল একটা উদাহরণ হিসাবে বলি, সাপোজ মনে কর এই অঙ্কটার ক্ষেত্রেই যদি ধরি আমি, ঠিক আছে, এই অঙ্কটা দেখ ডিগ্রি হচ্ছে কত 3, তাহলে সেক্ষেত্রে দেখ আমি phi 3 xy প্রথমে লিখবো। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে phi 3 xy সমান কি লিখবো অ্যাকচুয়ালি এখানে না, phi 3 xy এখানে লিখবো সেই টার্মগুলো যে টার্মগুলোর ডিগ্রি হচ্ছে 3। এখানে মনে কর আমাদের আছে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই কিউব মাইনাস 3x প্লাস 2y প্লাস 5 সমান 0। তাহলে এখানে দেখ 3 ডিগ্রিওয়ালা টার্ম কটা আছে, একটাই আছে দেখ, সেটা হচ্ছে ওয়াই কিউব। তাহলে phi 3 xy হয়ে যাবে ওয়াই কিউব। এবার এক এক করে কমাতে কমাতে যাব, মানগুলো কিন্তু সবগুলো লিখতে হবে। ঠিক আছে, এরপর নেক্সট আসছি আমি phi 2 xy। তাহলে প্রশ্ন আসছে phi 2 xy কোন টার্মগুলো হবে, ওই যে কথাটা বললাম দেখ এখানে phi n xy ডিনোটস দ্য nth ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে phi 2 xy টা ডিনোট করবে কি না 2 ডিগ্রি টার্ম, মানে যে টার্মগুলো ডিগ্রি 2 অফ দ্য গিভেন ইকুয়েশন। এবার বল এইখান থেকে, ঠিক আছে, ইকুয়েশনটা থেকে তোরা আমাকে বল এইখানে কোন টার্মগুলো ডিগ্রি 2 না। দেখ প্রথম কথা, এই যে টার্মটা এক্স স্কোয়ার এই টার্মটার দেখ ডিগ্রি 2, তাহলে প্রথমেই দেখ আমি এক্স স্কোয়ার টার্মটাকে লিখে নিলাম। তারপরে দেখ 5xy এই টার্মটা, এই টার্মটারও দেখ ডিগ্রি 2, কি করে হচ্ছে না, এক্স এর মাথায় কিছু নেই মানে 1, ওয়াই এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে এক্স ইন্টু ওয়াই টার্মটা টোটাল টার্মটা ডিগ্রি কত হয়ে যাচ্ছে 1 + 1 মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5xy হয়ে গেল। তাহলে 2 ডিগ্রি টার্ম আমরা পেলাম কি কি না, এক্স স্কোয়ার মাইনাস 5xy। আর কিন্তু 2 ডিগ্রি টার্ম এখানে দেখ আর ইকুয়েশনে নেই। এবার আসছি নেক্সট, এর থেকে আবার এক কমাবো, মানে কত লিখবো phi 1 xy। phi 1 xy মানে যে টার্মগুলো phi 1 xy টা অ্যাকচুয়ালি ডিনোট করবে কি না 1th ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে 1th ডিগ্রি টার্ম অফ দ্য গিভেন ইকুয়েশন মানে কোনটা না মাইনাস 3x প্লাস 2y। তাহলে এখান থেকে দেখ আমি লিখে নিলাম মাইনাস 3x প্লাস 2y। ভুল করেও কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা এই 5টাকেও অ্যাড করে নেয়। 5 টার্মটা ডিগ্রি কিন্তু 5টা কি, 5টা তো কনস্ট্যান্ট টার্ম, এর ডিগ্রি কিন্তু ওই টার্মটা ডিগ্রি কিন্তু কখনোই 1 হবে না। ঠিক আছে, সেই জন্য 1 ডিগ্রি টার্মটা কি হবে না, 1 ডিগ্রি টার্মটা এখানে আসছে দেখ মাইনাস 3x প্লাস 2y। তাহলে এই টার্মগুলোকে আমি ডিটারমাইন প্রথমে করে নেবো, যেটা গিভেন ইকুয়েশন দেওয়া থাকবে। ঠিক আছে, সেই গিভেন ইকুয়েশনটা থেকে আমি y = mx + c টা অ্যাসিম্পটোট ধরে নিয়ে তারপরে আমি এই মানগুলোকে লিখে নেবো, গিভেন ইকুয়েশন থেকে এই মানগুলোকে ডিটারমাইন করে নেবো। আচ্ছা,
এরপর দেখ কি বলা হয়েছে না, এরপর বলা হয়েছে দেন উই পুট x সমান 1 y ইজ ইকাল টু m। অর্থাৎ এই মানগুলো যখনই আমি বার করলাম, অর্থাৎ 5 3xy 5 2xy 5 1xy, এই মানগুলো বার করার পর আমি x সমান 1 আর y ইজ ইকাল টু m এটা বসিয়ে নেবো। এবং বসাবো কোথায় না, বসাবো দেখ এই মানগুলোতে। অর্থাৎ আমি যেটা ডিটারমাইন করব সেটা হচ্ছে 5 3 1 m 5 2 1 m 5 1 1 m, এই মানগুলোকে আমি বার করে নেবো জাস্ট এক্স এর মান 1 আর ওয়াই এর মানটা m পুট করে। আচ্ছা, এরপর দেখ বলেছে যখনই x সমান 1 y সমান m পুট করে নিলাম এবং 5 3 5 2 এই মানগুলো পেয়ে যাচ্ছি, এরপর দেখ বলেছে দেন টু ফাইন্ড দ্য ভ্যালু অফ m, অর্থাৎ m এর মানটা এবার আমাকে কিন্তু বার করতে হবে। যেটা বারবার বলছি, এখানে কিন্তু আমার দরকার অ্যাসিম্পটোটটা বার করার জন্য m এর মান আর c এর মান, এই দুটো ভ্যালু বার করলেই আমি অ্যাসিম্পটোট পেয়ে যাব। তাহলে এবার বলেছে দেখ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ m, m এর মানটা বার করার জন্য আমরা কি করব না, আমরা পুট করব phi n1, m ইজ ইকাল টু 0। কি বললাম বোঝা গেছে? এবার যদি মনে কর সাপোজ কোনো ইকুয়েশনের ডিগ্রি মনে কর যদি 4 হয়, তাহলে তোকে প্রথমেই এখানে যেটা 5 3xy বার করছিলি সেটা তখন এখানে বার করতে হবে তোকে প্রথমে কত 5 4x, y, তারপরে 5 3xy 5 2xy 5 1xy বার করতে হবে। এবার m এর ভ্যালুটা বার করার জন্য আমাকে কি বললাম না phi n1, mটা 0 করে দেবো। তার মানে এখানে কত 0 করব না, এখানে 5 3 1, m যেটা আসবে সেইটাকে তোকে 0 করে দিতে হবে। এবার সেইখান থেকে 0 করে দেওয়ার পর ঠিক আছে, যে ভ্যালুগুলো phi n1, mটা যখনই তুই 0 করে দিবি তখনই তুই ওখান থেকে সলভ করে দেখবি m এর মানটা খুব সহজে বার করে নিতে পারছিস। কি বললাম বোঝা গেছে? m এর মানটা যখনই তুই বার করে নিলি, সাপোজ আমি উদাহরণ হিসাবে বলছি, মনে কর আমরা m এর মানটা পেলাম m1 আর মনে কর m2, এমনটা নয় যে দুটো মানই পাবি। এবার সেটা ডিপেন্ড করবে কটা মান পাবি, সেটা ডিপেন্ড করবে তোর 5 3 1, mটা, ঠিক আছে, 5 3 1, m এর মানটা সেটা m এর ক ডিগ্রি ইকুয়েশন আসছে তার উপরে। সাপোজ যদি m এর 2 ডিগ্রি ইকুয়েশন আসে তাহলে সেক্ষেত্রে m এর দুটো মান পাবি। 3 ডিগ্রি যদি ইকুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে 3টে মান, 4 ডিগ্রি হলে 1 ডিগ্রি, সেই ততগুলো মান পাবি। এবার আমি এখানে ধরে নিলাম আমি m এর দুটো মান পেলাম m1 আর m2, phi n1, mটাকে 0 করে দিয়ে। তার মানে দেখ সেক্ষেত্রে আমরা অলরেডি m এর দুটো মান কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে। ভালো করে বুঝে দেখবি। এবার c এর ভ্যালুটা বার করতে হবে, তাহলে কিন্তু আমাদের mটা দেখ ডিটারমাইন করা হয়ে গেল এখানে, ঠিক আছে, এবং m এর এই মানগুলোই আমি শেষে বসাবো, m1 আর m2 m এর ভ্যালুটা বসাবো। এবার এখন বলছি c এর মানটাকে তোকে ডিটারমাইন করতে হবে, এবং c এর মান ডিটারমাইন করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। এবং সেই ফর্মুলাটা কি না, টু ইউজ দ্য ফর্মুলা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোকে। সি এর মানটা সেটা হচ্ছে তোর মাইনাস অফ ফাই n-1, ঠিক আছে, 1, n বাই ফাই n-1, m। কি বললাম বোঝা গেছে? সি এর মানটা এই ফর্মুলায় আমরা বসিয়ে সি এর মানটাকে খুব সহজে আমরা ডিটারমাইন করে নিতে পারবো। দেখ এবার মনে কর যদি এখানে n এর মান যদি মনে কর 3 হয়, বা এই অঙ্কটার ক্ষেত্রেই যদি ধরি, তাহলে সেক্ষেত্রে সি বার করার জন্য আমরা কি পুট করব, বা তোর কি ফর্মুলা ইউজ করব না, সি ইজ ইকাল টু, তখন ফর্মুলা ইউজ করব মাইনাস, বল কত হবে, 5 2 1, m, n-1 বলছি, তাহলে 5 2 1, m বাই তলাটা হয়ে যাবে কত 5 3 1, m। এবার আমাদের এই যে মানগুলো রয়েছে, ঠিক আছে, এই মানগুলো থেকে আমি এই মান বা এই তলার মান এগুলো কিন্তু খুব সহজেই ডিটারমাইন করে নিতে পারবো অঙ্কগুলোর ক্ষেত্রে, দেখবি অসুবিধা কিছু হবে না। তাহলে সি এর মান যখনই তুই পেয়ে গেলি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সি এর মান পাওয়ার জন্য ওই যে দেখ আগে যেটা m1 m2 পেয়েছিলি, ঠিক আছে, m এর ভ্যালুটা যে m1 m2 পেয়েছিলি, এবার দেখবি এইখানেতে একবার তোকে যেটা করতে হবে m এর ভ্যালুটা m1 বসাতে হবে, ঠিক আছে, এবং m এর ভ্যালু m1 বসিয়ে তোকে দেখতে হবে c সমান কত আসছে। এখানে দেখবি এই যে জিনিসটা আসবে না, এটা এখানে দেখবি একটা m এর ইকুয়েশন আসবে, ঠিক আছে, বা এর মধ্যে যেটা ইনভলভ থাকবে c সমান যে মানটা আসবে করে, এর মধ্যে দেখবি m ইনভলভ থাকবে। এবার তখন তোকে কি করতে হবে না, m এর মানটা m1 বসিয়ে নিলি, তুই c এর মানটা একটা মান পেয়ে যাবি। আরেকবার তোকে কি করতে হবে না, m সমান m2 বসিয়ে নিলে c এর আরেকটা মান পেয়ে যাবি। এবার তুই যখনই পেয়ে গেলি m এর করসপন্ডিং, সাপোজ মনে কর m এর ভ্যালু m1 এর জন্য তুই c এর মান পেলি c1, ধরে নিলাম আমি, আর m এর ভ্যালু মনে কর m2 এর জন্য তুই মনে কর c এর ভ্যালু পেলি c2।
তাহলে ওই যে তুই পেয়ে গেলি m ইজ ইকাল টু m1 এর জন্য c সমান c1, তাহলে তোর একটা অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি হয়ে যাচ্ছে না y ইজ ইকাল টু m1x প্লাস c1, আর একটা অ্যাসিম্পটোট কি পেয়ে যাবি না y ইজ ইকাল টু m2x প্লাস c2। এবার তো যদি আরো মনে করে m এর ভ্যালু আসে, সাপোজ মনে করে m3 m4 আসে, তাহলে তার করসপন্ডিং এ তুই c এর মানগুলোও পেয়ে যাবি। এবার তখন ফাইনালি তোকে কি করতে হবে না ওই যে y ইজ ইকাল টু mx প্লাস c টা অ্যাসিম্পটোট ধরেছিলি, সেই অ্যাসিম্পটোটে তোকে m আর c এর করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এবার এবার প্রশ্ন আসছে যদি কোনো অঙ্কেতে, যেটা দেখবি আসবে প্রায়ই, ঠিক আছে, যদি কোনো অঙ্কেতে m এর ভ্যালুটা m1 এর জন্য বা m সমান m1 বসিয়ে তুই দেখলি c এর মানটা 0/0 ফর্ম চলে এলো। কি বললাম বুঝেছিস? m এর ভ্যালুটা মনে কর m1 বসিয়ে c এর মানটাকে তুই যখন ডিটারমাইন করতে যাইছিস, ঠিক আছে, ডিটারমাইন করতে গিয়ে দেখা গেল c টা 0/0 ফর্ম চলে এলো। তার মানে সেক্ষেত্রে সিটাকে তুই ডিটারমাইন ইনডিটারমিনেট ফর্ম যেহেতু চলে আসছে, সিটাকে তুই ডিটারমাইন করতে পারবি না। তাহলে প্রশ্ন আসছে তাহলে m সমান m1 এর করসপন্ডিং এ c এর ভ্যালুটা কি করে বার করব? না তখন তোকে c এর মান বার করার জন্য যে ফর্মুলা ইউজ করতে হবে সেই ফর্মুলাটা দেখ এখানে লিখছি। সেটা হচ্ছে কি না c স্কোয়ার বাই 2 ইন্টু ফাই n ডবল ড্যাশ 1 কমা m হলো প্লাস c ইন্টু ফাই n মাইনাস 1 ড্যাশ 1 কমা m। খেয়াল করে দেখ এখান থেকে একটা করে ড্যাশ কমছে আর সাফিক্সে দেখ এক এক করে কমছে, প্লাস এর পরেরটা লিখবো কত ফাই n মাইনাস 2 1 কমা m সমান 0। অর্থাৎ যখন সিটা আমাদের 0/0 ফর্ম হয়ে যাবে যখন, ঠিক আছে, বা সি যখন হয় সি বিকাম 0/0 ফর্ম, তখন আমরা এই যে ফর্মুলাটা বললাম সি স্কোয়ার বাই 2 ফাই এন ডবল ড্যাশ 1 কমা এম প্লাস সি ইন্টু ফাই এন মাইনাস 1 ড্যাশ 1 কমা এম প্লাস ফাই এন মাইনাস 2 1 কমা এম সমান 0, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব এবং এই ফর্মুলাটা ইউজ করে এখানে আমি এম এর সমান m1 বসিয়ে সি এর মানটা তখন কিন্তু এখান থেকে ডিটারমাইন করে নিতে পারবো। এবং এই কেসটা কিন্তু তখনই লাগাবো যখন সিটা 0/0 ফর্ম আসবে, আদারওয়াইজ নয়। আদারওয়াইজ এমনি যদি মান m এর ভ্যালু m1 বসিয়ে যদি মান বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভালো কথা, আর যদি না বেরোয় বা যদি 0/0 ফর্ম চলে আসে তাহলে তখন এই ফর্মটা ইউজ করে সি এর মানটা পেয়ে যাবো এবং সি এর মান পেয়ে গেলে আমরা এইখানে করসপন্ডিং ভ্যালু m এর ভ্যালু এবং সি এর ভ্যালু বসিয়ে দিলেই আমরা অ্যাসিম্পটোটের ইকুয়েশনটা পেয়ে যাবো। আর একটা কথা যেটা ভাইটাল কথা বলেছিলাম, যেটা আগের দিনেতে কি বলেছিলাম না কোনো ইকুয়েশনের ডিগ্রি যত হবে, ঠিক আছে, তার সর্বোচ্চ ততগুলো অ্যাসিম্পটোট থাকবে। অর্থাৎ কোনো ইকুয়েশন অ্যালজেব্রিক ইকুয়েশনের, ঠিক আছে, যদি মনে কর ইকুয়েশনটা nth ডিগ্রি ইকুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ অ্যাটমোস্ট ততগুলো অ্যাসিম্পটোট থাকবে, কিন্তু তার থেকে কম থাকতে পারে, কিন্তু কখনোই তার থেকে বেশি অ্যাসিম্পটোট থাকবে না। এই এই ইকুয়েশনটা অ্যালজেব্রিক ইকুয়েশনটা দেখ হাইয়েস্ট ডিগ্রি বা ডিগ্রি অফ দ্য ইকুয়েশন যেহেতু 3, তাহলে এর সর্বোচ্চ 3টে অ্যাসিম্পটোট থাকতে পারবে, কিন্তু 3-এর থেকে কমও থাকতে পারে। এবার তোকে সেটা কতগুলো অ্যাসিম্পটোট থাকবে সেটা তোকে মানে বোঝার জন্য, ঠিক আছে, সেটা তোকে ওই মেথড অফ সলিউশনে তোকে যেতে হবে এবং অ্যাসিম্পটোট গুলো যখনই তুই বার করবি তখনই ওখান থেকে খুব সহজে বলে দিতে পারবি যে ইকুয়েশনটা টোটাল কতগুলো অ্যাসিম্পটোট পাওয়া যাচ্ছে। তাহলে বল এইখানে আমরা যে রুলসটা বললাম, ঠিক আছে, অ্যাসিম্পটোট বার করার nth ডিগ্রি ইকুয়েশনে অ্যাসিম্পটোট বার করার যে রুলটা বললাম সেই রুলটা এবার বল ক্লিয়ার হলো কিনা সবার কাছে, বা যদি এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকে বল এরপর।